আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছেন তারা একটু সবাই জানাবেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই। জি, একটু সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একটু। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ওকে কিনা একটু সবাই জানাবেন। আচ্ছা, সাউন্ড ওকে। হ্যাঁ ভাইয়া, আপনি? জি, আমি। ওকে, তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের অনেকগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অনেকেরই মনে প্রাণে এবং হৃদয়ের আঙ্গিনায় যে স্বপ্নটা খেলা করে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নিজের করে তোলার জন্য, নিজের মতো করে গড়ে তোলার জন্য চেষ্টা করে অনেকেই। তো সেই জায়গাটাই ম্যাথ ক্লাস নিয়ে। আমার সাউন্ড যদি ঠিক থাকে সবাই একটু কমেন্ট সেকশন গিয়ে একটু লিখে নাও, এবং আমাদের কানেকশন সব ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে একটু সবাই জানিয়ে দেবে। জি, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। নেট কি প্রবলেম করতেছে না? ঠিক আছে, লাইভ গোলা দেখাচ্ছে। ওকে, সমস্যা নাই। আমরা আজকে হাজির হয়েছি জাহাঙ্গীরনগরের ম্যাথের প্রিপারেশন নিয়ে। তো আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই সবাই মনোযোগ দিবে এবং সবাই খাতা কলম নিবে সাথে করে। আজকের যেহেতু অনেকের রেজাল্টও হয়েছে, যারা পরীক্ষায় ভালো করেছো, যারা চান্স পেয়েছো তাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা হচ্ছে দুর্ভাগ্যবশত বা অনেক পরিশ্রম করার পরেও অনেকে চান্স পাও নাই, এতে নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমি আবারও বলছি ভাই, যে জীবনে অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলোতে তোমার আমার সব জায়গায় উত্তীর্ণ হতে হবে এমন কোনো বিষয় না। তো অবশ্যই যারা হচ্ছে চান্স পাওনি তাদেরকে আমি কখনো বলবো না যে তোমরা অনেক কম পরিশ্রম করেছো, তোমরা অনেক পিছিয়ে আছো। আমি তোমাদেরকে এইটুকুই বলবো, তো তোমাদের এই যে একটা পরীক্ষা, সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে তুমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। তোমার যেখানে ভুল ছিল, যেখানে ত্রুটি ছিল, সেগুলো তোমরা ওভারকাম করার চেষ্টা করবে। তো আমার বিশ্বাস যারা আজকের রেজাল্ট ভালো করনি তারা আরো ভালো করবে। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে, কোনো প্রতিষ্ঠান কোনো এখানে ফ্যাক্ট না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি জাহাঙ্গীরনগরে পড়ো, তুমি জগন্নাথে পড়ো, যেখানেই পড়ো, তোমার আলটিমেট রেজাল্ট কিন্তু আরো পরে আসবে। তুমি কি সেটা জানানোর অনেক সুযোগ রয়েছে। সো এটা নিয়ে মন খারাপ করো না ভাইয়ারা। অবশ্যই তোমরা সামনের যে পরীক্ষাগুলো আছে এবং যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলোর জন্য অপেক্ষা করো। আর আমি আসলে অনেক কথা বললেও তোমরা সেগুলো আজকে ভালোভাবে নিবে না। আমার কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে হয়তো এরকম দুর্ভাগ্যবশত অনেকেই স্লিপ করেছো। আমি যাদের সাথে কথা হয়েছে তাদের সাথে হলোই, বাকি যাদের সাথে কথা হয়নি তোমাদেরকে বলো ভাইয়া নিজেকে আরো স্ট্রং করো, আরো শক্তিশালী করো। ওকে, আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, আজকে যেহেতু হ্যাঁ সব ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, এবারে আমাকে একটু জানাবে কে কোন ইউনিটে পরীক্ষা দিবে, একটু সবাই কমেন্ট করে, হ্যাঁ একটু কমেন্ট করে জানাবে।
আমি আবারও বলছি ভাইয়া, এই ক্লাসটা তোমাদের জন্য একবারে আশীর্বাদপূর্ণ হতে পারে যদি তোমরা এই ক্লাসটা ভালোভাবে নাও। বিকজ যারা স্বাভাবিকভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা তো এখানে ক্লাস হয়তোবা করবে না, বাট আমি তোমাদেরকে বলবো যে যারা করতে এসেছো ভাইয়া, ডু অর ডাই, একটু পরিশ্রম করে যাও, শেষ মুহূর্তে ভালো করতে পারবা। তোমরা যে সাবজেক্টগুলো পড়েছো সেগুলো তো পড়েছো, সাথে করে এখন বাকিগুলো একটু পড়ার চেষ্টা করো, বিশেষ করে ম্যাথ এবং আইকিউ। তো আমাদের আজকে ম্যাথ এবং আইকিউর ভিতরে প্রথম যে ক্লাসটা আমি হাজির হয়েছি তোমাদের কাছে একটু আমার জিনিসগুলো একটু শেয়ার করতে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা না বলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যাব। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে, যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। আমরা টোটাল 4টা ক্লাস নিব ম্যাথ এবং আইকিউ এর, তোমরা সেই ক্লাসগুলো করার চেষ্টা করবে। তো আজকে প্রিলিমিনারিতে আমরা কিছু টপিক পড়বো, বিশেষ করে আজকে আমরা কয়েকটা টপিক রয়েছে। আমি একটু স্লাইডটা দেখাচ্ছি যে আমরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে তো হলোই। আচ্ছা, যদিও আমাদের একটু ঝাপসা আসছে, আমি এগুলো আবার আলাদা করে লিখবো। সেটি হচ্ছে যেমন আমরা আজকে আলোচনা করব হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার থেকে মানে সংখ্যা থেকে তোমাদের কোশ্চেন হয়, এই জন্য আমরা হচ্ছে নাম্বারটাকে গুরুত্ব দিয়েই পড়বো, যাতে করে আমাদের নাম্বার যে টপিকটা রয়েছে সেটা থেকে আমরা 1 থেকে 2 মার্ক একাধিক নাম্বার পেতে পারি। তারপর হচ্ছে স্কোয়ার রুট, বর্গ এবং বর্গমূল, এটা আমাদের জানতে হবে পরবর্তীগুলোর জন্য। তারপর হচ্ছে এলসিএম, এলসিএম এলসিএম মানে হচ্ছে এখানে আমরা বাংলায় বলি যে লসাগু এবং গসাগু, লসাগু এবং কি লসাগু। তারপর হচ্ছে শতকরা, তারপর হচ্ছে প্রফিট লস, তারপরে রেশিও, অ্যাভারেজ, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমি টপিক ভিত্তিক আলোচনায় চলে যাব যাতে করে আমাদের সময়টা একটু বাঁচে এবং তোমাদের অল্প সময়ের ভিতরে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো, সেটা একটু আমরা খেয়াল করব। ওকে, সবাই খাতা কলম নিয়ে হাজির হও। আমরা আজকে শুরু করি হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। সবাই হেডিং দাও, নাম্বার সিস্টেম। ওকে, আমরা প্রথমেই পড়বো আজকে নাম্বার সিস্টেম। সংখ্যা থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা আচ্ছা, ওকে, তো আসো আমরা আজকে নাম্বার সিস্টেমটা পড়বো। তো নাম্বারের ক্ষেত্রে একবার বেসিক থেকে তোমাদের আলোচনা করি যাতে করে তোমাদের একটু মানে আগের কথাগুলো মনে পড়ে। একেবারে আহামরি অনেক কঠিন প্রশ্ন আসে না, আমরা এখন দেখবো যে আসলে কি ধরনের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? তো নাম্বার সিস্টেমে প্রথমেই একবারে আমরা বেসিক থেকে যাই। প্রথম হচ্ছে অঙ্ক। প্রথম হচ্ছে কি ভাইয়া? অঙ্ক। তো তোমাদেরকে আমি প্রথমেই যে একটা কুইজ দিব সেটা হচ্ছে তোমরা একটু বলবা গণিতে টোটাল অঙ্ক আছে কয়টা। তোমরা তো একবারে ছোটবেলা থেকে পড়ে আসছো যে গণিতে কয়টা অঙ্ক আছে। আমরা যে ম্যাথ পড়তেছি এই ম্যাথে কয়টি অঙ্ক আছে সেটা একটু তোমরা জানাবে, সবাই একটু জানাও। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। হ্যাঁ, কয়টা গণিতে কয়টা আমাদের অঙ্ক আছে? হ্যাঁ, আমি অনেকেরই কমেন্ট পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছো। টোটাল অঙ্ক হচ্ছে 10টা। টোটাল অঙ্ক কয়টা ভাইয়া? 10টা। আমি একবার রুট থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু সবাই খাতা কলম নিবে। গণিতে টোটাল অঙ্ক হচ্ছে কয়টা? হ্যাঁ, 10টা। হ্যাঁ, যে অনেকেই কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে 10টা, এই 10টা কোনগুলো? সেটি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে কি 9 পর্যন্ত। তাহলে আমরা প্রথমেই যে ছোট ইউনিটটা পেলাম সেটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে? দ্যাট মিনস এটাকে ইংলিশে বলি আমরা ডিজিট। এটা কি বলি? ডিজিট। এটা হচ্ছে টোটাল 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে কি অঙ্ক। দ্বিতীয়ত আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে এরপরে আমরা যাব হচ্ছে সংখ্যা। সেটা হচ্ছে কি সংখ্যা। এইবার আসো, সংখ্যার খেলাটা কি? সংখ্যার খেলাটা হচ্ছে কি এক বা একাধিক। তাহলে এক বা একাধিক যদি আমি একটা বলি তাহলে সেটা অঙ্ক হয়, আবার কি হয় সংখ্যাও হয়, তাই না? তাহলে একটু দেখো, আমরা অঙ্কের পরে যাব কোথায়? সংখ্যাতে, যেখানে হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক কি থাকে? অঙ্ক থাকে। একটাও থাকতে পারে, আবার কি
হ্যাঁ, একটাও থাকতে পারে অথবা কি একাধিক অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা দেখলাম অঙ্ক থেকে কোথায় আসলো, সংখ্যা। যেমন আমি লিখলাম 321, এটা হচ্ছে কি একটা সংখ্যা, এটা হচ্ছে কি একটা সংখ্যা। এরপরে যদি আমি বলি এরকম যে 4523, এটা একটা কি সংখ্যা। আবার আমি যদি বলি শুধু 4, এই 4টা কি অঙ্ক হয় আবার কি হয়, সংখ্যা হয়। তো বেসিক কথা। এবার আসো অঙ্ক আসলো, সংখ্যা আসলো, এইবার আসো পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা? আমরা এখন দেখতেছি পূর্ণ সংখ্যাটা, এই যে বেসিক ধারণাগুলো থেকে আমরা এবার চলে যাব পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যার বিষয়টা যদি আমরা খেয়াল করি, আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, পূর্ণ সংখ্যা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করিব। হ্যাঁ, আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আসো পূর্ণ সংখ্যাগুলা যে জিনিসগুলা এখানে দেখতে পাচ্ছ টোটাল 4 প্রকার। কয়টা? 4টা। পূর্ণ সংখ্যা টোটাল কয়টা? 4টা। একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে বিজোড়, একটা হচ্ছে মৌলিক, তারপর হচ্ছে কি যৌগিক। আমরা এই জিনিসগুলা দেখতে পাচ্ছি। তো আমরা এগুলা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সব ইউনিটে তোমরা আমি যেভাবে আমরা যে ক্লাসগুলো নিব, ঠিক আছে, যে ক্লাসগুলো নিব তোমরা হচ্ছে যে সব ইউনিটে এটা অ্যাপ্লাই করতে পারবা। সকল ইউনিটের জন্য আমরা আলাদা আলাদা করে করছি না, আমরা সবার জন্য। কারণ এক এক স্টুডেন্ট বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবে, একাধিক ইউনিটে পরীক্ষা দিবে। যাতে তোমাদের সুবিধা হয় এই জন্য আমরা একবার বিস্তারিত আলোচনা করব, যেন তোমাদের এই টপিক থেকে কোয়েশ্চেন যেভাবেই আসুক তোমরা অ্যান্সার করতে পারো। বিষয়টা বুঝছো ভাইয়ারা? ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সেই ছোটবেলা থেকে জানি, তাই না? বলো, সবাই জানো তো নাকি? আচ্ছা, জোড় সংখ্যা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 2, 4, 6, 8, এই ডাটা অনেকগুলা, ঠিক আছে। আচ্ছা, আর বিজোড়ও আমরা জানি 1, 3, 5, 7, এক্সট্রা অনেকগুলা, এগুলো আমরা জানি। ঠিক আছে, এইবার আসো খুব মজার একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভাইয়া, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে যে কখন ইভেন হবে, মানে জোড় হবে, আবার কখন অড হবে। তুমি যদি দুইটা সংখ্যাকে গুণ করো অথবা তুমি যদি সেটাকে যোগ করো, সেক্ষেত্রে কখন এটা জোড় হয় আবার কখন সেটা কি হয়, বিজোড় হয়, সেটা একটু আমরা খেয়াল করব। আচ্ছা, ধরো তুমি দুইটা ইভেন নাম্বার নিবা। দুইটা কি নিবে ভাইয়া? ইভেন নাম্বার নিবা। আচ্ছা, যদি তুমি ইভেন নাম্বার নাও সেক্ষেত্রে কখন জোড় হবে? ধরো এখানে দেখো, ইভেন নিলাম 2 যোগ 2 সমান সমান কত হলো? 4। দ্যাট মিন্স সেটা কি বের হবে? ইভেন বের হবে। তাহলে তোমার কোশ্চেনটা এরকম আসতে পারে যে একটি সংখ্যা যদি জোড় হয় এবং আরেকটি সংখ্যা জোড়, এই দুইটা জোড় হলে কি আসে অ্যান্সার বা উত্তরটা কি হবে? সেক্ষেত্রে কি হবে? জোড়ই হবে। এইবার আসো তুমি যদি বিজোড় করো, যেমন 3, একবার বেসিক আলোচনা থেকে তোমাদের দেখাচ্ছি, তার মানে কি 6। এইবার আসো আবার তুমি যদি গুণ করো, যেমন তুমি কি করলা 8 গুণ 8, তার মানে 64। তার মানে কি বের হলো ভাইয়া? এখানে কি জোড় বের হলো। তার মানে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে কোশ্চেন কিন্তু প্যাটার্ন এইভাবে দিয়ে দিতে পারে যে ও জোড় হওয়ার জন্য কি কি হওয়া লাগে। তুমি জোড়ের সাথে জোড় যোগ করা যায়, তারপর হচ্ছে বিজোড়ের সাথে বিজোড় যোগ করলে, তারপর জোড়ের সাথে জোড় গুণ করলে, তারপরে জোড় এবং বিজোড়। এখানে একটু খেয়াল করবা, জোড় এবং বিজোড়। যেমন আমি লিখলাম 2 গুণ 3, তার মানে কি বের হলো ভাইয়া? 6। তার মানে এই যে স্ট্রাকচারটা তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, লেখা কি বোঝা যায় কিনা আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাই। আমি যে বোর্ডে লিখছি কালো ইউজ করলে বেটার হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, এরপরে একটু খেয়াল করি, আমরা কালো দিয়ে একটু লিখে দেই। এবার আসো ইভেন অড, তার মানে ইভেন ধরো 2 আর এখানে কি 3 সমান সমান কত? 5। দ্যাট মিন্স অ্যান্সার কি আসবে? অড আসবে। দ্যাট মিন্স আমাদের এখানে বিজোড় আসবে। তারপরে খেয়াল করো অড অড অড, অড 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 মানে বিজোড় বিজোড় বিজোড়। তাহলে দেখো আমি যদি বলি 3 গুণ 3 সমান সমান কি হবে? 9 হবে। তো এই জিনিসগুলো একটু তোমাদের মাঝে মধ্যে ট্রিকি কোশ্চেন করলে এভাবে দিয়ে দেন, পরবর্তীতে তোমরা যেন ভুল না করো সেটা একটু খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে সবাই কি বুঝতে পেরেছো যে কখন জোড় হবে কখন বিজোড় হবে?
হ্যাঁ, আরাফাত ইসলাম কালো দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি কালোই লিখবো এরপরে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। ওকে, এবার আসো আমরা মৌলিক এবং যৌগিক নিয়ে আলোচনা করব একটু পরেই। তো এর আগে আমরা একটু যে জিনিসটা খেয়াল করব, আশা করি সবাই লিখে ফেলেছো, নোট করে ফেলেছো। তোমরা নোট করে ফেলেছো কিনা একটু আমাকে জানাবে, ঠিক আছে? এইবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা তোমরা খেয়াল করবে। হ্যাঁ, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। সবাই একটু বক্স করবে। তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যদি প্রশ্ন ব্যাংক দেখো, সেখানে দেখবে যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, মূলদ এবং অমূলদ। মূলদ এবং অমূলদ, সবাই একটু মনোযোগ দাও এবং লিখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন বলছে ভাই ইউনিট ভিত্তিক। আচ্ছা, এই যে টপিকটা নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি, সকল ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, সকল ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো, যার যে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা, ওকে, আসো আমরা একটু খেয়াল করবো মূলদ সংখ্যা কোনগুলো আর হচ্ছে যে অমূলদ সংখ্যা কোনগুলো। হ্যাঁ, তোমাদের কমেন্ট, যার যে কোনো প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে আমি তোমাদেরকে উত্তর দিতে পারি। আসো, মূলদ সংখ্যাটা চিনবা কিভাবে এবং মূলদ সংখ্যা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা একটু দেখব। সেটা হচ্ছে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ওকে, আচ্ছা, তো ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? হ্যাঁ, তোমরা আশা করি সবাই লিখতে পারবে, যেমন 1, 2, 3, 7। এখন তুমি যদি বলো -6, সেটাও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -9 অথবা -6, 4, যেটাই বলো সেটা হচ্ছে আমরা জানি ধনাত্মক মানে হচ্ছে যেটা আমরা পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যত সংখ্যা আছে সবগুলো। আর আরেকটা হচ্ছে ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস দিয়ে থাকবে, এটা তোমরা স্বাভাবিকভাবে সবাই জানো। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, আচ্ছা, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ কি তোমরা জানো? যে প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে কি, আচ্ছা, হরটা হচ্ছে কি থাকে, হরটা হচ্ছে বড় থাকে, লবটা হচ্ছে ছোট থাকে। আর অপ্রকৃত মানে হচ্ছে যেটা হর থাকবে ছোট, লব থাকবে কি বড়, তাই না? তো এই জিনিসগুলো তোমরা জানো। আচ্ছা, হাতের লেখা বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, যদিও একটু আসতেছে। ওকে, এইবার আসো, পরবর্তীতে আমরা খেয়াল করব 3 নম্বরে অসীম আবৃত দশমিক। ঠিক আছে, অসীম আবৃত দশমিক অথবা সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। ওকে, আচ্ছা, এই দুটো একটু আমরা খেয়াল করি। অসীম আবৃত দশমিক আর হচ্ছে সসীম আবৃত দশমিক, এই জিনিসগুলা কি আমাদের একটু খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করব, হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো একটু দেখতে পাচ্ছি, লেখা বুঝতে পারছো কিনা, ঠিকঠাক আছে কিনা একটু জানাবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, অসীম আবৃত দশমিক এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। যেমন আমি বললাম 2.5, সসীম 2.5, অসীম আবৃত দশমিক, এখানে কিন্তু নাই। আর অসীম হচ্ছে যদি আমি বলি 2.48, ঠিক আছে? হ্যাঁ, তুমি যখন আবৃত্তিতে করবে পুনঃপুনিক দিয়ে করবা, সেটা হচ্ছে কি,
হ্যাঁ অসীম আবৃত দশমিক। ওকে, এই কয়েকটা ক্রাইটেরিয়া আমাদের কি মূলদ সংখ্যার ক্ষেত্রে হবে। আমি তোমাদেরকে কিছু কুইজের মাধ্যমে আরো ক্লিয়ার করব, জাস্ট একটু তোমরা লিখে ফেলো আগে। দ্বিতীয়ত হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে রুট এর বর্গমূল, রুটের বর্গমূল যেটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। একটু খেয়াল করো ভাইয়া, একটু অনেকে ভুল করে এই জায়গাটায়। রুটের বর্গমূল যেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা নয়, যেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা নয়। যেমন আমি তোমাদেরকে এখানে কিছু জিনিস দেখাচ্ছি, যেমন √3 লিখলাম, √4 লিখলাম, √5 লিখলাম, ঠিক আছে। আবার হ্যাঁ এখানে একটু দেখো √3, ভাইয়া √3 করলে কি আমাদের পূর্ণ সংখ্যা হয়? পূর্ণ একটা সংখ্যা হয় না। √4 নিলে কিন্তু আমাদের 2 হয়, তাই না ভাই? তাহলে দেখো এই জায়গাটায় এখানে কিন্তু দশমিকের পর পর এখানে আমাদের পয়েন্ট থাকে, কিন্তু এখানে 2 একবার পূর্ণ সংখ্যা আছে, তার মানে এটা কিন্তু আমাদের অবশ্যই কি হবে? মূলদ হবে। আর যেহেতু এখানে নাই, ধরো 5 ওর কি আছে, একটা রেজাল্ট আসতেছে না। এখন তুমি যে জিনিসটা খেয়াল করবে, যেমন আমি লিখলাম √16 16, তার মানে এখানে তুমি কি পাচ্ছ? 4 পাচ্ছ। তার মানে এটা কিন্তু মূলদ সংখ্যা মানে অমূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রুটের বর্গমূল পূর্ণ সংখ্যা নয়। ভাইয়া একটু বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই। সবাই একটু কমেন্ট করে জানাবে। ওকে, বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাবে। আচ্ছা এরপরে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইবার আসো অনাবৃত। একটু খেয়াল করো, অনাবৃত, অনাবৃত অসীম দশমিক, অনাবৃত অসীম দশমিক, এটা কি একটু বুঝে ভাইয়া? এখানে দেখো এটা হচ্ছে আবৃত দশমিক। আবৃত দশমিক যেটা হচ্ছে পুনঃপুনিক ইউজ করা যায়। আর এখানে যে জিনিসটা খেয়াল করবা, যেটাতে আমরা কি হ্যাঁ পুনঃপুনিক পাচ্ছি না, অনাবৃত অসীমিক দশমিক। আর আরেকটা হচ্ছে পাই অথবা এর মান, এগুলো আমরা সব সময় অমূলদ সংখ্যা ধরবো। কি ধরবো? অমূলদ সংখ্যা ধরবো। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমাদের অ্যান্সার করতে হলে, আচ্ছা হ্যাঁ তোমাদের অনেকেই বলতেছে ভাইয়া ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন বললে ভালো হয়। আচ্ছা যেহেতু আমাদের ক্লাসটা হ্যাঁ তোমরা হচ্ছে গাইডলাইন মানে কোন ইউনিটে কত নাম্বার কিভাবে সাজেশন ক্লাস হয়তো চাচ্ছ। আচ্ছা আমি শেষের দিকে একটু আগে টপিকগুলো আলোচনা করি, দেন হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, একেবারে সহজ বিষয়। আমি বলেছিলাম যে এগুলা ছোটবেলায় পড়ে আসছো, এগুলা কোথায় পড়ে আসছো? ছোটবেলায় পড়ে আসছো। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাদের জন্য এটা সুবিধা হবে। ওকে, আচ্ছা প্র্যাকটিসে যাওয়ার আগে এবার একটু আসো যে কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে, এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে যে কোন সংখ্যাটি ধনাত্মক হবে কোন সংখ্যাটি কি ঋণাত্মক হবে। ওকে, আচ্ছা আসো একটু খেয়াল করব। এই যে 0 এবং 1-এরও আমরা কাহিনী এখানে দেখব। আচ্ছা কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। আচ্ছা পজিটিভ নেগেটিভের খেলা আমরা এখন দেখব, ঠিক আছে? যেমন এখানে দেখো একটা সংখ্যা পজিটিভ হওয়ার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমরা খেয়াল করব, সেটা হচ্ছে দেখো কোন কোন ক্রাইটেরিয়াগুলো খেয়াল করব। প্রথম কথা হচ্ছে পজিটিভ এবং পজিটিভ। যদি তুমি পজিটিভ এবং পজিটিভে গুণ করো তাহলে রেজাল্ট বের হবে কি পজিটিভে বের হবে। যেমন তুমি লিখলা যে 4 × 7 = কত হলো ভাইয়া? 28, তাই না? তার মানে রেজাল্ট কি আসছে? পজিটিভে আসছে। এবার আসো যদি তুমি দেখো এখানে একটু খেয়াল করবে যে যদি তুমি পজিটিভ দাও আর এখানে কি নেগেটিভ দাও, যেমন তুমি লিখলা 4 × -7, এগুলো ছোটবেলায় পড়ে আসছো, তার মানে এখানে কি পজিটিভ হবে? না, এটা নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ হবে। তাহলে যে বিষয়টা খেয়াল করবা, যদি পজিটিভ এবং নেগেটিভ গুণ করা হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি হবে? ঋণাত্মকই হবে। এরপরে আসো পরেরটা নেগেটিভ এবং নেগেটিভ। আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। -2 - 2 = 4 পজিটিভ রেজাল্ট। ঠিক আছে ভাইয়া? এবার আসো
যদি আমরা দেখি নেগেটিভ এবং পজিটিভ একই কথা, তুমি -7 এখানে নাও, তারপর হচ্ছে 4 নাও, অ্যান্সার কি 28। জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এটা দিয়েছি। পরীক্ষার সময় অনেকে কিন্তু ভুল করে ফেলে, অনেকে সহজভাবে কিন্তু হচ্ছে কি করেছে, ভুল করে ফেলে। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, পজিটিভ ভাগ পজিটিভ, এটা একটু আমাদের খেয়াল করতে হবে। পজিটিভ ভাগ পজিটিভ তার মানে হচ্ছে কি, ধরো এখানে 40 ভাগ 4, তার মানে কি বের হয়, 10ই বের হবে। এবার আসো, যদি তুমি -40 ভাগ -4, মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পজিটিভ রেজাল্ট দিবে। কি দিবে, পজিটিভ রেজাল্ট দিবে। আচ্ছা পরবর্তীতে একটু খেয়াল করো ভাইয়া, পরবর্তীতে এখানে দেখো পজিটিভ 2 ভাগ -2, অবশ্যই কি হবে -1, তাই না? আচ্ছা আবার যদি তুমি নেগেটিভকে করো তাহলে -10 ধরো ভাগ 4 ধরো, ঠিক আছে? তার মানে অবশ্যই কি মাইনাস রেজাল্ট বের হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা একটু মনে রাখবা, এই স্ট্রাকচারটা মনে রাখবা, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, অনেকেই ভুল করে ফেলে, অনেকেই ভুল করে ফেলে। অবশ্যই সেই ভুলটা যেন না হয় তোমাদের সেটা খেয়াল করবে। এবার আসো জিরো, এই যে জিরোর কাহিনী এটা একটু মনে রাখবা। 0 এবং 1, 0 এবং 1 এর খেলাটা কোশ্চেন কিন্তু অনেকে ভুল করে। 0 একটা ইন্টিজার সংখ্যা, তারপর হচ্ছে 0 একটি হচ্ছে ইভেন নাম্বার, মানে ইভেন তোমরা বুঝো সেটা হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে 0 পজিটিভ কিংবা নেগেটিভ কোনোটাই নয়। প্রশ্ন কিন্তু থাকতে পারে তোমাদের, একটু খেয়াল করো ভাইয়া যে 0টা কি ধনাত্মক না ঋণাত্মক, তোমাদের এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে ভাইয়া, তোমাদের এখানে কিন্তু হ্যাঁ অবশ্যই একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু খেয়াল রাখবা, পজিটিভ এবং নেগেটিভ কোনোটি নয়। এখন প্রশ্ন তোমাদের থাকতে পারে এটা কি ধনাত্মক সংখ্যা নাকি হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তোমরা অবশ্যই কি করবে, হ্যাঁ তোমরা অবশ্যই কি দিবে, কোনোটি নয়। এরপর আসো প্রাইম নাম্বার 9, প্রাইম নাম্বার বুঝো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখো সেখানে দেখবা মৌলিক সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন আসছে। তো অবশ্যই তোমরা এই মৌলিক সংখ্যাটা আমি একটু পরে বুঝাবো, জাস্ট একটু মনে রাখবা যে এখানে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে 0টা হচ্ছে প্রাইম নাম্বার 9, মানে মৌলিক সংখ্যা 9। আর 1 হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে এটি একটি অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। এটাকে মৌলিক সংখ্যা বা কম্পোজিট কোনটাই বলতে পারবা না। এই যে এই জায়গাতেও কিন্তু কোশ্চেন আসে, এবং সেই ক্ষেত্রে তোমরা যদি একটা বেসিক ধারণা এবং নামটা না জানো তাহলে কিন্তু নিজেরা কি করবে, ভুল করে ফেলবে। তো প্রশ্নে যেন ভুল না হয় সেটা অবশ্যই মাথায় রাখবে। বিষয়টা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আচ্ছা ওকে, আসো তাহলে আমরা একটু খেয়াল করব। আসো একটু পরে আমরা প্র্যাকটিস করব অনেক, তখন তোমাদের ভাল লাগবে, তোমরা ক্লাসটা করো, মজা পাবে। এবার আসো বিভাজ্যতা নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে যে এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য, এটা কি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা এরকম বিভাজ্য কিনা। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ওকে আচ্ছা, ওকে তাহলে আমরা একটু খেয়াল করব সবাই বিভাজ্যতা নির্ণয়। আচ্ছা মনে রাখবা যে কোন সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য হবে কখন, একটু খেয়াল করবে সবাই। তোমরা 2 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সেই ক্ষেত্রে যদি আমি লিখি এরকম এরকম বড়, আচ্ছা এরকম একটা বড় সংখ্যা দিল, দেওয়ার পরে বললো যে এটা কি 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা 2 দ্বারা বিভাজ্য কিনা, অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, নিচের কোনটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। এরকম প্রশ্ন আসলে তুমি কিভাবে অ্যান্সার করবে? ওকে একেবারে সহজ, একেবারে সহজ, জাস্ট একটু খেয়াল করবে। সেটি হচ্ছে যদি এর শেষে 2, 4, 6, 8, 0 থাকে, মানে জোড় সংখ্যা যদি থাকে, এক কথায় যদি জোড় সংখ্যা থাকে এবং হচ্ছে যে শূন্য থাকে, তার মানে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে তখনই, একটু তোমরা লিখে রাখো, 2 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন এর একবার শেষ সংখ্যাটা 0, 2, 4, 6, 8 থাকবে। ওকে তাহলে ভাইয়া 2 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হবে, সেখানে অবশ্যই সংখ্যাটার শেষ অঙ্কটা হবে 0, 2, 4, 6, 8 যে কোনো একটা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, দ্যাট মিন্স এটা 2 দ্বারা বিভাজ্য।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুব সহজে এটা মনে রাখবা যে 2 4 6 8 0। ওকে, এরপরে আসো ভাইয়া পরেরটা 3 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি করতে হবে। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবা যে যে ইয়েটা থাকবে, একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও। 2 দ্বারা বুঝেছো কিনা একটু আমাকে বলবে। আর পরেরটা আমরা খেয়াল করব, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ধরো আমি লিখলাম 6 9 693 লিখলাম। কি লিখলাম ভাইয়া? 693। ঠিক আছে, এই 693 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তুমি কিভাবে সেটা জানবে, সেটা একটু খেয়াল করো ভাইয়া। সেক্ষেত্রে মনে রাখবা 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে কোনো অঙ্ক থাকুক, যে কোনো সংখ্যা থাকুক, তুমি একটু খেয়াল রাখবা যে যে সংখ্যাটি আছে প্রতিটা সংখ্যার, আচ্ছা কালো দিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হয় মনে হয়। আচ্ছা, আমি কালো দিয়ে লিখছি। ধরো 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে কি 3। এই 6 9 3, এই 3টা যোগ করবা। 3টা কি যোগ করলে কত হয়? 6 9 15, 15 3 কত? 18। ওকে, এই 18 এর 3 দ্বারা ভাগ দিবা। যদি বিভাজ্য হয় তার মানে হচ্ছে কি অ্যান্সার এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো কিভাবে আমরা বুঝবো যে একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে অঙ্ক বা ডিজিটগুলো থাকবে, একটু বুঝো, যে অঙ্ক বা ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করে যদি আমরা দেখি যে এটা ভাগ হয়, যদি যোগ করে দেখি যে 3 দ্বারা এরপর ভাগ করা যায়, তাহলে আমাদের অ্যান্সারটা এটা বিভাজ্য। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? বিভাজ্য হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। এইবার আসো আমরা 4 এর কাছে চলে যাব। আমরা এখন চলে যাব 4 এর কাছে। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো একটু দেখতে চাই, তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। আচ্ছা, একটু দেখতে চাই আমি। হ্যাঁ, বুঝছো কিনা? তাহলে আমরা এখন 4 এ চলে যাব। 4 এ জি, থ্যাংক ইউ যারা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো। ধরো আমি লিখলাম 5233। আচ্ছা, এই 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে নাম্বারটা, যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যা লাস্ট যে 2টা ডিজিট, এই সংখ্যাটা লাস্ট 2টা ডিজিট যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমাকে একটু বলো তো এখানে লাস্ট 2টা ডিজিট কে আছে ভাইয়া? 33। আমাকে একটু বলো তো 33 কি 4 দ্বারা ভাগ করা যায়? 4 দ্বারা কিন্তু ভাগ করা যায় না। 4 দ্বারা কি ভাগ করা যায় না। দ্যাট মিন্স এটা কি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, 4 দ্বারা বিভাজ্য হবে না যখন দেখবো যে আমরা শেষ যে 2টা ডিজিট আছে, এই 2টা ডিজিট যদি বিভাজ্য না হয়। ঠিক আছে? আচ্ছা, যদি আমি লিখি 524, যদি আমি লিখি 524, তাহলে 524 যদি হয় আমরা দেখতে পাচ্ছি এই যে 24 এটা কি হয়? 4 দ্বারা বিভাজ্য হয়। দ্যাট মিন্স এটাই হবে 4 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে দেখো প্রথম 2 শিখছি কি আমরা? 2 হচ্ছে 0 2 4 6 8 হলেই হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য হবে। 3 হলো কি? 3 হচ্ছে আমাদের যে ডিজিট থাকবে সেই ডিজিটগুলো যোগ করে দিব। যোগ করে দিয়ে তারপরে আমরা দেখব বিভাজ্য হয় কিনা 3 দ্বারা, তাহলে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর 4 দিয়ে খুব ইজিলি আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার লাস্ট 2টা ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি হয় তাহলে অ্যান্সার হবে বিভাজ্য। ভাইয়া বুঝেছো কি সবাই? বুঝেছ? ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো আমরা একটু দেখি 5 নাম্বার। 5 আমরা কিভাবে বুঝবো যে 5 হচ্ছে বিভাজ্য? এক কথায় যদি শেষ ডিজিটটা 0 অথবা 5 হয়, যদি শেষ ডিজিটটা 0 অথবা 5 হয় অ্যান্সার শেষ। 0 অথবা 5 হলে কি হয়ে যাবে? আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? হ্যাঁ, ওকে, 0 অথবা 5 দ্বারা হলে বিভাজ্য হলেই কি মানে 0 এবং 5 থাকলেই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা হচ্ছে 6 দিয়ে খেয়াল করব। আচ্ছা, তো এই জায়গাটা একটু খেয়াল করবা। 6 এর বিষয়টা ভাইয়া, 6 এর বিষয়টা একেবারে ইজি। জাস্ট দেখবা আমরা 2 এবং 3 যেভাবে বিভাজ্য হয় একটু খেয়াল করো। 2 এবং 3
2 এবং 3 এর যে আমরা ফর্মুলাটা খেয়াল করেছি সেটা যদি হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে হবে 6 দ্বারা তখনই বিভাজ্য হবে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য। মানে যদি দেখো 2 যেভাবে বিভাজ্য হয়েছে 3 যেভাবে বিভাজ্য হয়েছে, যদি সেটা মানে এবং সেটা হয় 2 এবং 3 বিভাজ্য হয়, তার মানে সেটা অটো কি হয়ে যাবে, তার মানে 2 এবং 3 এর বিভাজ্যতা। ওকে, তার মানে 2 এবং 3 যদি কি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে তার মানে অটো কি হয়ে যাবে, 6 বিভাজ্য হবে। দেখো দেখতে দেখতে আমরা 6 চলে আসলাম। তাহলে প্রথমে একটু দেখো, প্রথম বলেছি যে 0 2 4 6 8, তারপর হচ্ছে দ্বিতীয় বলেছি 3 নম্বরে আমরা বলছি বা 3 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিজিট রয়েছে সেটা যোগ করে আমরা ভাগ করে দিব 3 দিয়ে। ওকে, তারপর হচ্ছে 4 বলেছি একেবারে 2 এর অনুরূপী প্রায়, যে আমাদের লাস্ট যে 2টা ডিজিট আছে ওই 2টা ডিজিট আমরা কি করব দেখব 4 দ্বারা বিভাজ্য কিনা। শেষ 5 এর মধ্যে বলেছি 0 এবং 5 থাকলে, আর 6 এর মধ্যে আমরা কি বলেছি 6 এর মধ্যে বলেছি 2 এবং 3 এর বিভাজ্যতা, মানে 2 এবং 3 যদি কি হয় 2 এবং 3 যদি হয়ে যায় তার মানে 6 হয়ে যাবে ওটা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, হ্যাঁ এবার আসো আমরা খেয়াল করব 7। আচ্ছা, এটার আসলে শর্টকাট কোনো নিয়ম নেই, আমি তোমাদের আসলে শর্টকাট ওইভাবে দিতে পারছি না, বিস্তারিত যদি বলতে যাই তাহলে অনেক আমাদের ইয়ে লাগবে, বাট আমরা 7 দরকার আপাতত মনে রাখলাম না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার একটু আসো, এখানে দেখো 8 নাম্বারটায় 8 মানে 8 কি করব, 8 বিষয়টা হচ্ছে অ্যাজ লাইক আমরা যে জিনিসটা খেয়াল করব 4 এর মতো। 4 দেখো আমরা শেষ 2টা সংখ্যা যোগ করেছি, আর 8 ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শেষ 3টা সংখ্যা, কয়টা সংখ্যা 3টা সংখ্যা ধরো লিখলাম 1864। এখানে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে প্রমাণ করব, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে শেষ 3টা ডিজিট আমাদের যোগ করতে হবে। তাহলে শেষ 3টা ডিজিট কি হয় 8 6 তারপর হচ্ছে কি 4, তার মানে এইখানে খেয়াল করবা যে 3টা ডিজিট আমাদের কি আছে, হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য। ওকে, 3টা ডিজিট, সরি আমি একটু ইয়ে করলাম, এখানে যোগ না, জাস্ট হচ্ছে এটা তুমি কি করবা 8 দিয়ে বিভাজ্য হয়েছে কিনা সেটা একটু তোমরা আমাকে জানাবে। ওকে, এখন এই জিনিসটা আমরা এই 1 থেকে 6 যদি আমরা শর্টকাটে খুব মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। 4টা আবার বলবো, আচ্ছা 4টা আবার বলেন। আচ্ছা 4 নাম্বারটা আবার বলতেছি ভাইয়া। আচ্ছা শেষ যে 2টা ডিজিট আছে সেই 2টা যদি 4 দ্বারা যায় তাহলে সেটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। আর কেউ কি কমেন্ট করেছো কোনটা বুঝো না একটু আমাকে বলবে সবাই, আর কে কোনটা বুঝো না একটু জানাও। ওকে, আচ্ছা 8 নাম্বারটা একটু বলি, এই যে 864 এটা কিন্তু যোগ করবা না তোমরা, হচ্ছে জাস্ট হচ্ছে 864 এটা হচ্ছে 8 দ্বারা ভাগ করবে। তাহলে 8 দ্বারা ভাগ করলে দেখো 8 একে 8 আর এখানে 8 8 64, তার মানে আমরা দেখতে পাচ্ছি 8 দ্বারা বিভাজ্য হয়। যে কোনো সংখ্যার লাস্টের 3টা খালি কি করবা হিসাব করবা, বাকিগুলো হিসাব করা থাকবে না, ঠিক আছে। আচ্ছা আব্দুল্লাহ মামুন বলছে 0 থাকলে তো 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বুঝবো কেমনে। আচ্ছা আব্দুল্লাহ মামুন 5 দ্বারা, যেটা 2 দ্বারা যাচ্ছে সেটা আবার 5 দ্বারাও যাবে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এই যে দেখো এখানে 8 একে 8 আর 8 8 64, যেহেতু আমাদের 3টা ডিজিট দেখবো অনেক বড় সংখ্যা থাকতে পারে, আমরা সেটা না দেখলেও চলবে। ওকে, আমরা সেটা না দেখলেও চলবে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এটা মনে রাখো, আশা করি আর প্রবলেম হবে না। ওকে, আচ্ছা এবার আসো আমরা খেয়াল করব 9। আচ্ছা আচ্ছা 9 এর যে বিষয়টা সেটা একটু খেয়াল করবে। 9টাও খুব ইজি, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 9 এর ক্ষেত্রে 9711। এখানে দেখো 4টা ডিজিট আছে 1 2 3 4, এই 4টা ডিজিট আমরা যখন দেখতে পাচ্ছি এই 9 দ্বারা বিভাজ্য কিনা সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবা, একটু যোগ করে দিবা 9711, তাহলে কত হয় 9 এর সাথে হচ্ছে 16, 16 আর 2 18, তার মানে 18 অবশ্যই কি 9 দ্বারা বিভাজ্য, কারণ 9 দুগুণে 18। তাহলে মনে রাখবা যে যখন 9 দ্বারা বিভাজ্য কিনা বের করবা সেক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিজিটগুলো থাকবে, যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো থেকে তুমি কি করবা এই অঙ্কগুলো যোগ করে দিবে, যোগ করে দিয়ে দেওয়ার পর যে যোগফলটা হবে সেটা 9 দ্বারা ভাগ করে দিবে, শেষ। যদি আমি এরকম করি যে এরকম একটা, হ্যাঁ যদি আমি এরকম একটা সংখ্যা দেই যে
5 3 2 4 8। তোমরা একটু বলবে সবাই এই যে সংখ্যাটা এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। 5 3 2 4 8 একটু সবাই বলো, সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও ভাইয়া। 5 3 2 4 8 এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ একটু জানাবে সবাই, দ্রুত জানাও। অনেকেই কমেন্ট করেছো, থ্যাংক ইউ। যা আমরা তাহলে প্রমাণ করি যে হয় কিনা। তাহলে দেখো এখানে হচ্ছে 5 আর 3 কত হয় 8, 8 আর 2 কত 10, 10 আর 4 কত 14, 14 আর 8 কত, হ্যাঁ 14 আর 8 হচ্ছে 22। তার মানে এখানে আমাদের 22 দ্বারা আমরা 22 কে 9 দ্বারা ভাগ করতে পারি না, বিভাজ্যতা আসে না। যেহেতু আসে না তাহলে আমাদের অ্যান্সারটা এটা হচ্ছে কি বিভাজ্য নয়। অ্যান্সার হবে কি বিভাজ্য নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখনই চলে যাব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে, যেখানে কোশ্চেনগুলো আসে কিভাবে আমরা অ্যান্সার করব সেটা একটু আমরা দেখব একটু পরে। ওকে, আসো। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি, কিছু প্র্যাকটিসে চলে যাব। আসো আমরা একটু প্র্যাকটিস করি। আমি এতক্ষণ যা পড়ালাম তোমরা কি বুঝেছো এখনই বোঝা যাবে। ওকে, তোমরা কি আসলে বুঝেছো কিনা এখনই বোঝা যাবে। ওকে, দেখতে চাই সবাই একটু কমেন্ট করবে। 1 নাম্বারটা করো সবাই, প্রথমটা করো সবাই, একটু প্রথমটা করো, দ্রুত করবে। ওকে, করেছো কি? ওকে, আশা করি অনেকে করেছো। আসো 1 নাম্বারটা একটু আমরা খেয়াল করি। 1 নাম্বারটা একটু খেয়াল করো ভাইয়া। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর অড নাম্বারস, এক্স এবং ওয়াই কি আছে ভাইয়া অড নাম্বার। তো তোমাদেরকে বলেছি ভাইয়া যদি দুইটা অড হয় তার মানে ধরো আমরা একটা কাল্পনিক বিষয় ধরে নেই। হ্যাঁ, আমরা একটা কাল্পনিক বিষয় ধরে নেই। ধরো অড যেহেতু 3, আবার ওয়াই ধরলাম 3, ঠিক আছে। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইভেন, কোনটা কি হবে জোড় সংখ্যা হবে, কোনটা কি হবে জোড় সংখ্যা হবে। তাহলে আসো আমরা একটু দেখি, এখানে বসাই। 3 plus 3 plus 1, দ্যাট মিন্স রেজাল্ট আসতেছে কি ভাইয়া 7। জোড় সংখ্যা কি আসলো? এখানে কি জোড় সংখ্যা আসছে ভাইয়া? এখানে জোড় সংখ্যা আসে নাই। এরপরে আসো ভাইয়া 3 into 3, তার মানে হয় কত 9, এইটাও বিজোড় সংখ্যা আসছে। তারপরে দেখো পরেরটা 3 into 3 plus 2, তাহলে দেখো x3 y3 plus 2, তাহলে আমাদের কি দাঁড়ালো ভাইয়া? এখানে আমরা যদি দেখি এখানে হচ্ছে 11, দ্যাট মিন্স এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। আর এখানে দেখো 3 plus 3, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম একেবারেই যে কোন সময় ইয়ে হয়। তার মানে এখানে দেখো অড অড, অডে অডে আমরা যদি যোগ করি তাহলে সেটা ইভেন হবে। সেটা কি হবে? ইভেন হবে। তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করতে পেরেছো, যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, অনেকেই করেছো, বাহ, ভেরি গুড। এইবার আসো আমরা খেয়াল করব। হ্যাঁ, পরের কোশ্চেনটা একটু দেখি আমরা। দ্বিতীয়টা দেখো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো। ইফ n and p are both even numbers, which of the following number must be an odd number? তার মানে হচ্ছে যদি n এবং p দুটি জোড় সংখ্যা হয়, কি হয় জোড় সংখ্যা হয়, তার মানে এখানে আমরা জোড় ধরলাম, ধরো হচ্ছে একটা ধরলাম 2 আর একটা ধরলাম 4। আলহামদুলিল্লাহ। ওকে, 2 এবং কি 4,
তাহলে 2 এবং 4 ধরলাম দুইটা জোড় সংখ্যা, তবে নিম্নের কোনটি অবশ্যই বিজোড় হবে? আচ্ছা আসো আমরা একটু দেখি। এনপি, তাহলে একটা ধরলাম 2 আর একটা ধরলাম 4, তাহলে 2 আর 4 যোগ গুণ করলাম, যেহেতু n ইনটু পি আছে, এরপরে 1 যোগ করে দিই, তাহলে দেখো 4 দুগুণে 8 সমান সমান কি 9। ওকে, এরপরে দেখো n ধরলাম কত ভাইয়া 2 প্লাস 2 ইনটু 4, যেহেতু আমরা 4 কি ধরেছি পি ধরেছি 4, তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাবে সবাই। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো। তার মানে দেখো এখানে 4 দুগুণে 8, 8 আর 2 কত 10। ওকে, এরপর দেখো n প্লাস পি, তাহলে 2 ইনটু 2 প্লাস 4, হ্যাঁ n প্লাস পি যেহেতু 2 প্লাস 4 এখানে 6 হয়। এখানে ধরলাম 2 ইনটু 2 মাইনাস 4, তার মানে এখানে আমাদের 0 আছে। এই যে দেখো এই জায়গাটা এ এবং ডির মধ্যে যত ঘাপলা হতে পারে, বলছে কোনটি বিজোড় সংখ্যা হবে, তাহলে অবশ্যই এখানে কি না, কোনোটাই বিজোড় হওয়ার কথা না। আমি এর আগেও বলেছি, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোন জায়গাটা বিজোড় হয়েছে। তাহলে বি সি ডি এই 4টা অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই বিজোড় হয়েছে, সেটা হচ্ছে অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরেরটা, আমরা একটু পরেরটা করব, 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু করব সবাই। আচ্ছা আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। তিন নাম্বারটা সবাই করবে, এটা আমি একটু আগে বুঝিয়েছি, 4 দ্বারা বিভাজ্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 4? এই যে কোশ্চেন এইভাবে আসে, তোমরা একটু খেয়াল করবে। নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3-এর অ্যান্সারটা করে ফেলো। নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? ভাইয়া যেহেতু কি কোশ্চেন সবগুলো ইংলিশে আছে না ভাইয়া, সবগুলো আসে না। ওকে আচ্ছা আসো 3 নাম্বার অনেকে অ্যান্সার করতে যাচ্ছ। হ্যাঁ তাহলে একটু খেয়াল করো, তোমাদেরকে আমি কিন্তু সিস্টেম দেখিয়ে দিয়েছিলাম কোনটি বিভাজ্য। তাহলে আসো আমরা একটু খেয়াল করি যে বিভাজ্য হয় কিনা। যেমন দেখো 2টা অক্ষর 2টা ডিজিট দেখবো, 2টা ডিজিট দেখবো, 2টা ডিজিট দেখবো, আর হচ্ছে কি 2টা ডিজিট দেখবো। আচ্ছা তাহলে খুব সহজেই তোমাদেরকে বলছিলাম, যে শেষ 2টা ডিজিট দেখো বিভাজ্য কিনা। 4 8 32, 32 হয়, 33 কিন্তু হয় না, তার মানে এটা কি বাদ, তাহলে এটা কেটে দিলাম। এরপর আসো ভাইয়া 56, আমরা জানি 4 15 60, 4 14 56, এখানে 56 দেখো, তাহলে 4 ইনটু 14, দ্যাট মিন্স এখানে কি আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যায় 56, তাই না? দ্যাট মিন্স এটা হতে পারে। এরপরে খেয়াল করো ভাইয়া 69 জীবনও হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে 17, এটা তো আরও হয় না, তাছাড়া 16 হয়, 17 তো বিভাজ্য না। দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা হবে বি। অনেকে অ্যান্সার দিয়েছো। এবার লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখি এখানে কে দিতে পারো। আমি এটার অ্যান্সার দেখবো, সবার অ্যান্সারটা দেখবো। 4 নাম্বার একবার শেষেরটা। হ্যাঁ, √2 কি ধরনের সংখ্যা? হোয়াট টাইপ অফ নাম্বার ইজ √2? এটা খুবই কমন একটা কোশ্চেন, অনেকবার এসেছে বিভিন্ন জায়গায় এবং তোমরা অনেকে অনেক জায়গায় পাবা। ওকে, এই কোশ্চেনটা হোয়াট টাইপ অফ নাম্বার ইজ √2? এটা কি স্বাভাবিক সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা, নাকি একটা অমূলদ সংখ্যা? সবাই একটু কমেন্ট করে জানাও। 4-এর কমেন্ট করে জানাও। দ্রুত জানাও ভাইয়া। হ্যাঁ, আমি আর সময় নিচ্ছি না, আসো। এখানে স্বাভাবিক সংখ্যা তো বুঝাই যাচ্ছে স্বাভাবিক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না, এটা আমরা বুঝতে পারছি। মূলদ এবং অমূলদের মধ্যে আসো, তোমাদের মূলদ এবং অমূলদ যদি নাও বুঝে থাকো, এই ক্ষেত্রে বুঝতে পারবা আই থিঙ্ক, যদি একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভাইয়া বলছিলাম যেগুলো হচ্ছে রুট, যেগুলো হচ্ছে কি রুট থাকলো, √2 এর কি কোনো পূর্ণ সংখ্যা বের হয় ভাই? আমরা কিন্তু √4 এর আমরা পাই কত 2, আবার √3 মানে কত, সরি √9 মানে হচ্ছে 3, √16 √16 হচ্ছে 4। দ্যাট মিন্স এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি, বাট এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। যেহেতু এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, দ্যাট মিন্স এটা অমূলদ। এটা কি ভাইয়া? অমূলদ। তাহলে এটা অ্যান্সারটা হবে অমূলদ সংখ্যা। অনেকেই অ্যান্সার দিয়েছো, আমি দেখে পাচ্ছি তোমাদের কমেন্ট সেকশনে। যারা দিয়েছো, ঠিক আছে, যারা দিয়েছো থ্যাংক ইউ।
এই জায়গাটা অবশ্য। আচ্ছা, একজন বলছে ভাইয়া পি কিউর ক্ষেত্রে একটা নিলেন, আবার এন এবং পি এর ক্ষেত্রে একটা নিলেন। ভাইয়া তুমি যেটা মন চায় নিও, সমস্যা নাই। আমি একটা জোর এবং বিজোড় এটা নিয়েছি আমার মতো করে, তোমরা এটা নিলে কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে অমূলদ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে চলে যাই আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যারা প্রশ্ন ব্যাংক সলভ করেছো জাহাঙ্গীরনগরের, তোমরা সেখানে দেখতে পাবা যে এই টপিকটার গুরুত্ব কেমন। আমি একেবারেই তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রতিটা টপিকেরই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আসো, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্টে লিখে রাখতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবে ভাইয়া, এটার ইম্পর্টেন্স তোমাদের বলে বুঝাতে পারবো না, তোমরা পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক আছে সেটা দেখলে বুঝতে পারবে। আসো আমরা একটু খেয়াল করি মৌলিক সংখ্যাটা কি, এটাকে আমরা একটু বুঝি। মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বৃহত্তম, মানে একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে একটা সুন্দর একটা কোয়েশ্চেন এই লাইনটার মধ্যেই, দেখো এই লাইনটার মধ্যে একটা সুন্দর কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এক কি মৌলিক সংখ্যা? নো, এক মৌলিক সংখ্যা নয়। কারণ কি ভাইয়া? এক মৌলিক সংখ্যা না হওয়ার কারণটা হচ্ছে যে এইখানে এই যে একের বৃহত্তম হতে হবে, মানে একের উপরে হবে, তার মানে এক কিন্তু মৌলিক সংখ্যা না। ওই যে সংখ্যাগুলো আছে সেগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া কি নিঃশেষে বিভাজ্য করা যায় না। এটার বিষয়টা হচ্ছে কি জানো, একেবারে টুরু লাভ আছে না, আমরা পড়ি না টুরু লাভ, টুরু লাভ মানে হচ্ছে সে এক এবং নিজের সংখ্যা, এক মানে ধরো গার্লফ্রেন্ড, আর এক তার ইয়াটা সংখ্যাটা হচ্ছে সে, তার মানে ওই এক গার্লফ্রেন্ড একটাই, আর নিজে এই দুইটা ছাড়া কারোর সাথে কি নাই, তার সম্পর্ক নাই, মানে তার ভাঙলে পাওয়া যায় না। তার মনটা যদি চুরমারও করে ফেলো তাকে কিন্তু পাবা না, অন্য কিছু পাবা না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। বিষয়টা বুঝছো? ওয়ান কাইন্ড অফ টুরু লাভ। বিষয়টা বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা হচ্ছে কি টুরু লাভ। মনে রাখো, অন্য কিছু না বললেও এটা একটু হ্যাঁ এইভাবে মনে রাখবা, টুরু লাভ মানে সে এক এবং নিজেকে ছাড়া কাউরে মন দেয় নাই, তার মানে তারা ভাঙ্গা যায় না। বুঝছো বিষয়টা? আচ্ছা, আমি আর এর চেয়ে ভাঙ্গে বুঝাতে পারতেছি না, তোমরা একটু খেয়াল করবে। আসো, এইখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে 2, 5, 7, 11, 13, 17। দেখো ভাই, 2 কিন্তু আমরা একমাত্র 2 এবং 1, 2 একে 2, ওই সংখ্যা এক দিয়ে যায়, আর কোনোটা যায় না। তারপর দেখো 5, 5 কিন্তু ধরো 4 কিন্তু দেখো কি হয়, 4 এর ক্ষেত্রে দেখো 4 একে 4, 4 এর ক্ষেত্রে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হ্যাঁ, তারপরে 4 একে 4, মানে এর অনেকগুলা যায়, 3টা ধরো যায়। তো সেই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে তার মন যাবে নিজে এবং আরেকজনকে। ঠিক আছে? আলামিন হক, সালাম আলাইকুম ভাইয়া, আমি আপনার 18-19 এর স্টুডেন্ট। ওকে ওকে, তাহলে একটু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো, খুব ইম্পর্টেন্ট কিছু নোটিশ তোমাদের জন্য। 0 এবং 1 প্রাইম নাম্বার না, মানে মৌলিক সংখ্যা না। তোমাদেরকে আমি বলেছি যে 0 এবং 1 কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। আর পৃথিবীর বুকে গণিতের ভিতরে একটাই জোড় সংখ্যা আছে, যে জোড় সংখ্যাটা হচ্ছে কি, মানে একটাই ইভেন নাম্বার আছে, যে ইভেন নাম্বারটা হচ্ছে মৌলিক, সেটার নাম হচ্ছে 2। 2 ছাড়া কোনো মৌলিক সংখ্যা পাবা না যেটা হচ্ছে জোড় আছে। ওকে, আচ্ছা, তার মানে একটাই হচ্ছে কি জোড়। এইবার আসো পরেরটা, এগুলো খুব ইম্পর্টেন্ট ভাইয়া, কোশ্চেন আছে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি একটু লিখে দিলাম যাতে করে তোমাদের সুবিধা হয়। 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 95টি। কয়টি ভাইয়া? 95টি। মুখস্থ রেখে দিও। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে 0 এটা কি মৌলিক সংখ্যা কিনা? হাবা না বলো। 0 কি মৌলিক সংখ্যা? 1 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, পৃথিবীর বুকে মৌলিক সংখ্যা আছে এমন একটি যেটি জোড়, সেটি হচ্ছে 2। আর 1 থেকে 500 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 95টি। এরপর আসো, যদি প্রশ্ন এভাবে না আসে বলে 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? 1 থেকে 100 পর্যন্ত আছে 168। 1 থেকে 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে ভাইয়া? 161। অবশ্যই এই ডিজিটগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে দেখো
1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 669টি। 600 কতটি? 69টি। ওকে, আচ্ছা এবার আসো, এইভাবে কোশ্চেন আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাটা এর যোগফল কত হবে? আমি বিস্তারিত আরো ভাবে দেখাবো। এর যোগফল হবে কি? 1060। হ্যাঁ, এই ইনফরমেশনটা তোমাদের মাথায় রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এই জায়গাটা তোমাদের প্রশ্নের ক্ষেত্রে একটু ঘুরিয়ে ফেলে, এটা আমি অঙ্ক দিয়ে বুঝাবো তোমাদেরকে। যে এই যে এখানে দেখো, মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মধ্যে বা মধ্যবর্তী বা মাঝে বা শেষ ইত্যাদি বলা হলে প্রথম ও শেষ সংখ্যা বাদ যাবে। ধরো বললো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তার মানে এই যে মাঝখানে যা আছে সেগুলা ধরতে হবে। আর যদি বলে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে হচ্ছে প্রথম ও শেষ সংখ্যা গণ্য করতে হবে। একটা হচ্ছে যদি বলে 1 থেকে 10-এর মধ্যে মাঝে কয়টি মৌলিক সংখ্যা আছে, মাঝে মধ্যে এগুলো যদি থাকে তাহলে হচ্ছে তুমি ওই দুইটা সংখ্যা, হ্যাঁ ওই দুই সংখ্যা নিয়ে মাঝখানে সংখ্যাগুলো নিবা। আর যদি বলে যে ওই সংখ্যা মানে 1 থেকে 50, মানে 1ও ধরতে হবে 50ও তুমি দেখতে হবে, যদি 50 মৌলিক সংখ্যা হয়, 50 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে প্রথম ও শেষ সংখ্যা তোমার কি করতে হবে? ধরতে হবে। ওকে, আচ্ছা তো এই জিনিসগুলো আমি বিস্তারিত তোমাদের দেখাবো, বিকজ এটা থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, মাস্ট। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবা, মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন আসে, আর এবার ইনশাআল্লাহ আসবে। ওকে, যেহেতু তোমাদের সময় খুবই কম, তোমরা চেষ্টা করো ক্লাসের পরটা ক্লাসে শেষ করে ফেলতে। তোমরা ক্লাসের পরে ক্লাসে শেষ করার চেষ্টা করো ভাইয়া। ওকে, আসো আমরা তাহলে এই যে বক্সটা আছে, হ্যাঁ এই যে বক্সটা আছে তোমরা একটু ক্লিয়ার করে নাও। একেবারে 200 পর্যন্ত মুখস্থ করলে সেফ জোন, প্রশ্ন এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। এই বক্সটা দেখো, এই বক্সটা থেকে আসবা, কোশ্চেন কমন পাবা। আসো একটু বুঝে আমরা, এখান থেকে কোশ্চেন কমন পাবা। দেখো 1 থেকে 10 পর্যন্ত কে কে আছে? 2, 3, 5, 7। তোমরা চার স্ক্রিনশট নিয়ে নাও, আগে ভাগে স্ক্রিনশট নিয়ে নাও, আগে ভাগে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে পরবর্তীতে তোমাদের নোট করতে অনেক সময় লাগবে। স্ক্রিনশট নিয়ে নাও। সেটা হচ্ছে 2, 3, 5, 7 কয়টা? 4টা। তারপর হচ্ছে 11, 13, 17, 19 4টা। তারপর হচ্ছে 23, 29, 31 থেকে 40 হচ্ছে কি 31, 37, আর 41 থেকে 50 হচ্ছে কি 41, 43, 47, 51 থেকে 60, 53, 59, 61 থেকে 70, 61, 67, 71 থেকে 80, 71, 73, 79, তারপরে দেখো 81 থেকে 90, 83, তারপর হচ্ছে 89, 91 থেকে 100, 97, তারপর হচ্ছে 100 থেকে 110, 101, 103, 107, 104, 109 সরি। তারপর হচ্ছে এই জিনিসগুলো একটু তোমরা মুখস্থ করে নিবে। খুব একটা কোশ্চেন হতে পারে যে এরকম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। কয়টা ভাইয়া? 25টা। আর দেখো যদি বলে 1 থেকে 200, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাবে। সবাই একটু কমেন্ট করে জানাও 1 থেকে 200 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 200 পর্যন্ত। হ্যাঁ অনেকই কোশ্চেন অ্যান্সার। 21টা কেন ভাইয়া? 101 থেকে বলি নাই, আমি বলছি 1 থেকে 200 পর্যন্ত। ইয়েস, গুড। 25 প্লাস 21, এখানে 25টা, এখানে 21টা, দ্যাট মিন্স 46টা। অ্যান্সার হবে কি 46। ওকে ভাই জানেরা, অ্যান্সার হবে কি 46। ক্লিয়ার কি? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা আমি তোমাদেরকে তারপর শেষের দিকে হচ্ছে একটা শর্ট সাজেশন করে দিব, এর মধ্যে মুখে মুখে বলে দিব বা লিখে দিব যেই টপিকগুলা থেকে কোশ্চেন আসেই। তো তোমরা অবশ্যই সেই কয়টা জিনিস শুনে একটু লিখে রাখবে, যেন বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা আসো আমরা তাহলে একটু খেয়াল করব। ওকে, তাহলে দেখি তোমরা
প্র্যাকটিসে চলে আসি। 1 নাম্বার কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো। 1 2 3 1 2 3 1 2 3 করো, শেষেরটা করার দরকার নাই, শেষেরটা পরে করলে হবে, কারণ শেষেরটা একটু তোমাদের কথা আছে, সেটা আমি দেখিয়ে দিব, দেন হচ্ছে করতে পারবা। 1 2 3। ওকে, সবাই দ্রুত অ্যান্সার করো, সবার কমেন্ট দেখতে চাই। তিনটা কোশ্চেন দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ অ্যান্সার কি হচ্ছে। গুড, হ্যাঁ, যারা অ্যান্সার দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি 1 নাম্বারটার অ্যান্সার দেই, তোমরা হ্যাঁ কি অবস্থা দেখি। অনেকে দিয়েছো মোহিনী তাবাসসুম, রাজনী, আকিব হাসান, রাফি। গুড। আচ্ছা, ওকে, তাহলে প্রথমটা একটু খেয়াল করি আমরা। কি বলেছে প্রথমটা, কি বলেছে একটু দেখো তো ভাইয়া। হ্যাঁ, প্রথমটা বলেছে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। আচ্ছা, এই জিনিসটা অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে অ্যান্সার করে ফেলো, বাট ভাইয়া ভুল করা যাবে না। কি করা যাবে না? ভুল করা যাবে না। আচ্ছা, এদের সংখ্যার ব্যবধান কত বলেছে কি 30 থেকে 80 এর মধ্যবর্তী। দেখো তোমাদের একটু আমি এখানে একটু যদি এখানে টেবিলটা দেখাই, টেবিলটা দেখো 30 থেকে 80 পর্যন্ত। তাহলে এখানে 30 থেকে, কি থেকে 30 থেকে মানে 31 এর পর থেকে এখানে কে আছে 31, সবচেয়ে ছোট কে আছে 31, তাহলে আমরা লিখলাম 31। আর 80 এর ভিতরে বড় কে আছে 79, 79 মাইনাস করে দাও, অ্যান্সার শেষ। মাইনাস করলে কি হয় ভাইয়া? হ্যাঁ, মাইনাস করে দিলে 48। আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সারটা কি হবে 48 হবে। ক্লিয়ার? এরপরে আসো, পরের আমাদের যে কোশ্চেনটা ছিল, পরের কোশ্চেনটা আমরা খেয়াল করব। পরের কোশ্চেনটা ছিল এরকম, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 43 and 60? 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, মানে মৌলিক সংখ্যা কয়টা আছে 43 থেকে 60 পর্যন্ত। তো তোমাদেরকে আমি এর আগেও এটা দেখিয়েছিলাম, দেখো যে 43 থেকে 60 মানে হচ্ছে এই 43 এ ধরতে হবে 47, 53, 59, তার মানে অ্যান্সার হচ্ছে কয়টা? 4টা। কি কি দেখো, 43, 43 আছে, তারপর হচ্ছে 47 আছে, তারপর হচ্ছে 53 আছে, 59 আছে। যেহেতু 43 থেকে বলছে তাহলে 43 ধরতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4টি। কয়টি? 4টি। আমাদের অ্যান্সার হবে ভাইয়া 4। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার? কোনটি মৌলিক সংখ্যা? তোমরা খুব সহজেই জানো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, কোনটি মৌলিক সংখ্যা? বলো কোনটা হবে? 7 × 91, তার মানে এটা আছে 13 আছে, 7 আছে, তার মানে এখানে এটা হবে না। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা, এখানে 63, 7 নং 63। আর আমরা একটু আগেও দেখলাম যে তোমাদের যে চার্টটা দেখলাম সেখানে দেখো আমাদের কি 59, 69 এই জিনিসগুলো আছে। দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 59 বসে আছে। যেহেতু 59 বসে আছে, আমরা যদি পড়ি তাহলে অ্যান্সারটা হবে ডি। অ্যান্সার হবে কি? ডি। ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া 4 নাম্বারটা একটু আমি পড়াই। 4 নাম্বারটা পড়াতে গেলে মানে অ্যান্সার করতে গেলে তোমাদের একটু এই বক্সটা একটু জানতে হবে, বিষয়টা একটু জানতে হবে। আসলে একটু বুঝি আমরা ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যার কিন্তু প্রশ্ন আসে। ধারাবাহিক সংখ্যাটা কি একটু দেখো। ধারাবাহিক সংখ্যা হচ্ছে একই বৈশিষ্ট্যের পাশাপাশি কি সংখ্যা, যেমন 1 2 3 4 5 6। হ্যাঁ, ধারাবাহিক সংখ্যাগুলো হচ্ছে কি এই যে
এটা হচ্ছে কি ধারাবাহিক সংখ্যা। তো একটু মনে রাখবা কনজিকিউটিভ মানে ধারাবাহিক পজিটিভ নাম্বার, ধনাত্মক। দেখো কনজিকিউটিভ পজিটিভ নাম্বার মানে হচ্ছে কি ধারাবাহিক ধনাত্মক সংখ্যা, কি 2 3 4 5 7 8 9 10 যা যাচ্ছে। কনজিকিউটিভ নেগেটিভ নাম্বার তার মানে 90 -97 -98 -99 -100 -101 এটা হচ্ছে কি নেগেটিভ নাম্বার, মাইনাস চিহ্ন থাকবে। আর কনজিকিউটিভ ইভেন নাম্বার 2 4 6 8 10, ঠিক আছে 2 4 6 8 10 এগুলো কিন্তু কনজিকিউটিভ ধারাবাহিক জোড় সংখ্যা। আর যদি আমরা বিজোড় সংখ্যা বলি 5 3 7 9 এভাবে বলি না আমরা, বা 3 5 7 9 11 13 এগুলো হচ্ছে কি হ্যাঁ বিজোড় সংখ্যা। তারপরে দেখো কনজিকিউটিভ প্রাইম নাম্বারস। কনজিকিউটিভ প্রাইম নাম্বারস মানে কি যে হচ্ছে আমরা যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলো পড়ছি সেগুলো ধারাবাহিকভাবে, সেগুলো হচ্ছে কি 2 3 5 7 হ্যাঁ 13 17 এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এইভাবে। এরপর আসো কনজিকিউটিভ ইন্টিজার্স, এখানে পূর্ণ সংখ্যা যেটা আমরা অলরেডি বলতে পারি 2 3 4 অথবা -4 অথবা -3, এটা ধনাত্মক হতে পারে আবার কি ঋণাত্মকও হতে পারে। আর যদি কোশ্চেনটা এরকম হয় একটু খেয়াল করবে যে এভারেজ অফ ফার্স্ট 5 কনজিকিউটিভ অড নাম্বারস, এটা একটা কোশ্চেনই হতে পারে। ধরো এটা একটা প্রশ্ন হলো যে ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত, কি বলবে যে ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত। তাহলে দেখো জোড় সংখ্যা কি আছে, সরি বিজোড় সংখ্যার গড় কত, অথবা জোড় সংখ্যা দুইটাই আছে, আমি দুইটাই বুঝাচ্ছি। ধরো জোড় যদি বুঝায় তাহলে তুমি 5টা নিলা, 5টা এভারেজ করলা, 5টা এভারেজ করতে হলে আমরা জানি কি করতে হয় যোগ করে ভাগ করতে হয়। আবার এখানে দেখো 1 3 4 9 9 16 16 9 কত 25, তাহলে এখানে 25 দিয়ে যদি তুমি ভাগ করো অ্যানসার হবে কি 5 গড়। তারপরে দেখো পরেরটা 2 4 6, তার মানে 6 আছে 12 12 এটা 20 20 আর 10 30, তার মানে 30 ভাগ 5 সমান সমান 6। ওকে, তারপর হচ্ছে সামেশন অফ ফার্স্ট 5 কনজিকিউটিভ নাম্বার। সামেশন মানে কি যোগ, আর এভারেজ মানে কি গড়। এরপরে আসো সামেশন অফ ফার্স্ট 5 কনজিকিউটিভ ইভেন নাম্বারস, তার মানে জোড় সংখ্যার কি হয়। আশা করি এই চকটা একটু মনে রাখবা, এই বক্সটা যদি তোমরা মনে রাখো এই চক থেকে তোমাদের একটা আইডিয়া আসবে। ওকে, এইবার তাহলে এই জায়গাটা লাস্ট কোশ্চেনটা অ্যান্সার করো, লাস্ট কোশ্চেনটা একটু অ্যান্সার করো দেখি পারো কিনা। If the sum of 5 consecutive integers are 40, what is the smallest number of 5 integers? দেখি কি বলেন, কি হবে এটা। 5টা কনজিকিউটিভ নাম্বারস, হ্যাঁ এটা তোমরা একটু মাথা কাটিয়ে করতে হবে, আমি শিওর যে অনেকেই ভুল করবে এটা, অনেকে এটা ভুল করবে, এটা অনেকেই ভুল করবে আই থিংক সো। দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও কি হবে অ্যান্সারটা, কি হবে একটু অ্যান্সারটা জানাও। If the sum of 5 consecutive integers is 40, what is the smallest number of 5 integers? হ্যাঁ কমেন্ট করে একটু জানাও ভাইয়ারা। আচ্ছা একটু খেয়াল করো, কনজিকিউটিভ ইন্টিজার্স দ্য সাম মানে কি যোগ কত হয় 40, তাহলে ধরো আমরা এখানে বলবো যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ইন্টিজার্স, এর মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে কোনটা। হ্যাঁ অনেকেই অ্যান্সার দিচ্ছ সি। ওকে গুড, থ্যাংক ইউ সো মাচ। যারা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু খেয়াল করো, একেবারে সহজ ভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো অনেকে এটা হয়তো ভুল করেছো, একটু খেয়াল করি সবাই দেখো। যদি আমরা বলছি যে 40 হবে সমান সমান কত হবে 40, সামেশন যেহেতু বলেছে, হ্যাঁ যেহেতু যোগ বলেছে, তাহলে দেখো আমি যদি এইভাবে বলি 6 7 যোগ 8 যোগ 9 যোগ 10, তাহলে কি হলো ভাইয়া 6 এর সাথে 13, 13 8 কত 21, তারপর হচ্ছে 9 21 আর 9 কত 30, 30 আর 10 কত 40। তার মানে কনজিকিউটিভ যেহেতু তার মানে ধারাবাহিক সংখ্যা, তাহলে ধারাবাহিক সংখ্যা কি 6 7 8 9 10, তাহলে টোটাল হইলো কত 40।
তাহলে টোটাল যদি 40 হয়, বলছে সবচেয়ে ছোট সংখ্যাটা কত, তার মানে ছোট সংখ্যাটা 6। থ্যাংক ইউ সো মাচ, যারা অ্যান্সারটা করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম পরবর্তী টপিকে। আমরা চলে গেলাম পরবর্তী টপিকে, একটু খেয়াল করব বর্গ এবং বর্গমূল। একটু খেয়াল করি ভাই আমরা, হ্যাঁ এটা আসলে আমাদের বেসিক ধারণা, জাস্ট আমি তোমাদেরকে এর আগে বুঝিয়েছি, তারপর একটু বলি। বর্গের ক্ষেত্রে বা বর্গমূলের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোন সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। যেমন আমরা বললাম 2 গুণ 2 4, তার মানে কি যে 2 স্কয়ার। ওকে, আচ্ছা 4 4 16 এবং 4 কে 16 এর বর্গমূল বলা হয়। দ্যাট মিন্স একবারে সহজভাবে আমরা জানি। তো এই জায়গাটা একটু আমাদের অনেকের ভুল করে থাকো, সেটা একটু ক্লিয়ার করার জন্য এটা দিয়েছি। বর্গমূল প্রকাশের জন্য দুইটি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় 16 এর বর্গমূল বোঝাতে, যেমন √16 অথবা 1/2। ওকে, 16^12, এইটাই জাস্ট একটু খেয়াল করবা। ওকে, আচ্ছা ওকে, এইবার আসো আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সংখ্যা ভিত্তিক যেই প্রশ্ন ছিল তোমাদের এখানের বাইরে আর কোনোটাই আসবে না। 1 থেকে 2 মার্ক তোমাদের নিশ্চিত, 1 থেকে 2 মার্ক তোমাদের নিশ্চিত করে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, আমরা এখন যাব পরবর্তীতে। একটু সময় নিচ্ছি। ওকে, আচ্ছা ওকে, এবার সবাই একটু হেডিং করবা। আমরা এখন পড়বো হচ্ছে লসাগু গসাগু। এখান থেকে প্রশ্ন আসে, আমরা এখন সেটা পড়বো। আগেরটা আসলো, সরি। আচ্ছা সবাই হেডিং করো। সবাই হেডিং করো লসাগু গসাগু। আচ্ছা আমি খাতায় লিখে দিচ্ছি। লসাগু গসাগু। আচ্ছা একটু স্লাইড থাকলে হয় কি তোমাদের দ্রুত হয়, এই জন্য আসলে স্লাইডটা ইয়ে করা। আচ্ছা সবাই একটু প্রথমত আমরা খেয়াল করি লসাগু। স্লাইডটা আমার কাজ করতেছে না, আমি লিখে লিখে পড়াই, লিখে লিখে গেলে অবশ্যই একটু টাইম লাগবে। লাস্ট একটু দেখি।
একটু 30 সেকেন্ড সময় দিবে সবাই। আচ্ছা, আমার এটা বারবার সেম আসতেছে। হ্যাঁ, এবার আসবে। সরি, অনেক সময় নষ্ট করলাম। ওকে, আসো আমরা আচ্ছা একটু খেয়াল করি। আমরা প্রথম কথা হচ্ছে আমি ফাইলটা বের করতে পারছি না, সমস্যা নাই, আমরা এভাবেই শুরু করি, ঠিক আছে? ওকে, তো আসো প্রথমত আমরা লসাগু বের করার ক্ষেত্রে কি করি। লসাগু বের করার ক্ষেত্রে একবারে স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ধরো হচ্ছে আমরা বললাম 48, কি আছে 48, এটাকে আমরা লসাগুর ক্ষেত্রে আমরা কিভাবে বের করি। 48 এর কিছু উৎপাদক আছে, কি আছে উৎপাদক আছে, এই উৎপাদকগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে উৎপাদকগুলো যদি আমরা বের করতে যাই আমরা দুইটা নিয়মে করতে পারি। আমি দুইটা নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। যেমন আমরা জানি যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 3 8 24, 3 24 72, তাই না বলো? এবার আসো 24 48 সাথে বললো 72। আচ্ছা এখানে মনে হয় হ্যাঁ। এরপর আসো 72 যদি আমরা বের করি কি হয়, 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 3 8 24, 3 24 72। তো এই দুইটা যদি আমরা লসাগু করি আমরা খুব সহজে কিন্তু লসাগুটা করতে পারি। লসাগুর ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে দেখো যে কোনগুলা কমন আছে, কোনগুলা কি আছে কমন আছে, কমন গুলো আমরা খেয়াল করব। তাহলে দেখো এখানে কমন কি কি, তোমরা এগুলো খুব সহজে পড়ে আসছো। কমন কমন কমন, আর কি কমন আছে, হ্যাঁ আর কমন আছে 3 আছে, কি আছে 3 আছে। এখন যদি 3 থাকে তাহলে এই জায়গাটা আমরা কিভাবে ধরি, যে ক্ষেত্রে আমরা কি ধরি যে 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 কত 24 বের হয়। তার মানে আমাদের লসাগু হচ্ছে কি 24। অথবা আমরা যে পদ্ধতি আমরা ইয়েতে খেয়াল করি, সরি গসাগু বলছিলাম, গসাগু হচ্ছে 24 আর লসাগুটা একটু খেয়াল করব আমরা। আমি একবার বেসিক ধারণাটা দিচ্ছি কিন্তু কোশ্চেন এই ফরম্যাটে আসে না। তোমাদের প্রশ্ন আসে দুইটি সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত। অথবা তোমাদের কোশ্চেন এরকম বলে যে দুটি সংখ্যার গুণফল, একটা লসাগু এটা আর একটা গসাগু কত। এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। যদি আমি স্লাইডটা পেতাম তাহলে হচ্ছে তোমাদের জন্য একটু সুবিধা হতো। তোমরা যদি একটু সময় দাও, আমি স্লাইডটা বের করতে চাচ্ছি, কারণ এখানে এইভাবে দেখাতে গেলে তোমাদেরও সময় নষ্ট হবে, আমারও অনেক সময় নষ্ট হয়। ওকে, একটু সময় দাও ভাইয়া প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা যারা কষ্ট করে ছিলে এতক্ষণ, আই এম সরি ফর দ্যাট, অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেল। 2-3 মিনিট তোমাদের থেকে নিলাম। আসো একটু খেয়াল করি আমরা, আমাদের এটাতে থেকে দেখলে অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে খুব দ্রুত দেখাতে পারবো। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি ইউজ করি। আমরা কয়টা পদ্ধতি ইউজ করি, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আরটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায়। উৎপাদকের সাহায্যে যেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম
72 এবং 48-এর উৎপাদকগুলো নিলাম। এর মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখো 2 2 আছে, 2 2 আছে, 2 2 আছে, এটা তোমরা জানো। আর যদি আরো শর্টকাটে আমরা করতে চাই, আরো সহজ, যে 48 আমরা যদি 72 ইয়ে করি তাহলে কি হয়, যে 48 একে 48, আর এখানে থাকলে কত 24, তার মানে 24 দুগুণে কত 48। আমরা খুব সহজে এটা করতে পারি ইউক্লিডে, এগুলা তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি না, এগুলা তোমরা একটু দেখে নিও। তোমরা চাইলে হচ্ছে কি করতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইটার, যেটা আমরা একবার বেসিক কনসেপ্ট যেটা আছে সেটা। আর দ্বিতীয়টা একটু খেয়াল করো, হ্যাঁ আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করি, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, উৎপাদকে সাহায্য করতে পারি, আবার সংক্ষিপ্ত পদ্ধতি, এগুলো হচ্ছে আমাদের একবার ছোটবেলার স্কুলের পড়া, একেবারে স্কুলের পড়া। আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ অনেক সময়ের ব্যাপার, আলোচনা করলে তোমাদের সময় নষ্ট হবে। ওকে, আচ্ছা, তো এই জায়গাটা আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা যদি মৌলিক উৎপাদকে সাহায্য করি, 72 কি 2 গুণ 2 দুগুণ 2 3 3, ঠিক আছে, এইটা হচ্ছে যে কি একটু কাটলো। এরপর এখানে 60, এখানে দেখো সংখ্যাগুলো 2 আছে, সর্বাধিক কয়বার, 4 বার আছে। এখানে সবচেয়ে বেশি আছে কে, 4 বার আছে, যে 48 এর জায়গায় 4 বার আছে। 3 হচ্ছে 2 বার, 3 হচ্ছে কয়বার, সর্বাধিক 2 বার। 5 কত, 1 বার। কাজেই আমরা 2 4 বার, 3 2 বার এবং 5 1 বার নিয়ে ধারাবাহিক গুণফল করলে লসাগু পাওয়া যায়। তাহলে আমরা যেগুলো বেশি আছে, এটা 4টা আছে, 4টার বেশি নেওয়ার দরকার নাই। এখানে 3টা আছে, 3 হচ্ছে 2 বার আছে, 2 বারের বেশি নেওয়ার দরকার নাই। 5 1 বার আছে, 1 বারে বেশি নেওয়ার দরকার নাই। তো এটা একটু কঠিন পদ্ধতি বলা যায়, আমাদের সহজ একটা পদ্ধতি হচ্ছে এইটা আমরা ছোটবেলা থেকে করে আসি, এটা করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। ওকে, এটা করলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। এগুলো যেহেতু তোমরা করে আসছো, আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এগুলো একটু করার চেষ্টা করো। ওকে, এগুলো একটু করার চেষ্টা করো। হ্যাঁ, 1 আর 2 করো আগে, 3 নাম্বারটা আমি একটু পরে করিয়ে দিচ্ছি। 1 আর 2 আগে করো, 1 আর 2। সবাই 1 আর 2 আগে করো। ওকে, আশা করি সবাই করে ফেলেছো। একটু দেখি আমরা খেয়াল করব, সবাই একটু আসো, দেখি আমরা পারি কিনা। কি বলেছে, যে 32 48 56 এবং 80 এর গসাগু কত, কি চেয়েছে ভাইয়া, গসাগু। তোমরা মৌলিক উৎপাদকে সাহায্য করতে পারো, অথবা তোমরা কি ইউক্লিডীয় পদ্ধতি, দুইটার মধ্যে যেটা আছে সেটা দিয়ে করতে পারো, সমস্যা নাই। এখন যে যেভাবে অ্যান্সার করছো, আশা করি তোমরা অ্যান্সারটা করতে পেরেছো। আমরা একটু দেখি, আমি একটু করিয়ে দিচ্ছি, দেখি তোমাদের অ্যান্সারের সাথে মিলি কিনা, তোমাদের অ্যান্সার মিলি কিনা আমি একটু তোমাদের দেখতে চাচ্ছি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে যাদের 8 অ্যান্সার, 8 তাদেরটা কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি একটু করে দিচ্ছি, দেখো 32 48 56 60। ওকে, একেবারে সহজ বিষয়গুলো, এগুলো তোমরা আসলে পারবা এমনিও। তোমরা যদি ইউক্লিডীয় পদ্ধতি করতে চাও, মানে ভাগ আকারে করতে চাও, তাও করতে পারবা। আর যদি তোমরা বলো যে না ভাইয়া আমরা উৎপাদক দিয়ে করব, তাও কিন্তু পারবে, ঠিক আছে, তাও কিন্তু তোমরা পারবে, আমার বিশ্বাস এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে আসো দেখি, 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32, 16 দুগুণে 32। এইবার আসো, 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 3 16 48, 3 16 কি 48। এরপরে দেখো, আচ্ছা একটু সবাই যারা অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা অ্যান্সার করতে পারোনি তারা একটু এখানে খেয়াল করো, তাহলেই হবে, ঠিক আছে। এবার আসো, 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, 8 গুণ 7, 7 8 56, শেষ, ঠিক আছে। এরপরে দেখো পরেরটা আমরা খেয়াল করব, 2 গুণ 2, 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 5 16 কি 80। এবার আমরা কমন গুলা নিব, কি নিব ভাইয়া, কমন। তাহলে এখানে দেখো কয়টা আছে, 5টা, কিন্তু এখানে আছে কয়টা, 4টা।
এখানে আছে কয়টা? 3টা। তার মানে এই 3টা সব জায়গায় কমন। 3টা কি সব জায়গায় কমন, তার মানে আমরা কমন পাচ্ছি 3টা, যারা হচ্ছে সব জায়গায়। তার মানে 2 গুণ 2 গুণ 2, অ্যান্সার 8। শেষ। ওকে। আর লসাগুর ক্ষেত্রে তোমরা খুব সহজেই যে পদ্ধতিটা আমরা বলেছি সেই পদ্ধতিটা ইউজ করতে পারো। সংক্ষিপ্ত পদ্ধতি, যেটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা বলেছিলাম 5, 6, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15। তোমরা এইভাবে অ্যান্সার করো, অ্যান্সার করলেই আশা করি পেয়ে যাবা। ঠিক আছে, যদি 2 দিয়ে নাও তাহলে 5, 3, 5, ঠিক আছে, তারপর হচ্ছে 15। এবার 5 দাও, 5 দিয়ে দিলে কি হয়? 1, 3, 1, 3। এরপর আবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে কি হয়? তারপরে 3 5 7 15, 15 দুগুণে 30। অ্যান্সার হচ্ছে ভাইয়া 30। যারা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আসো, এই যে 12, 15, 20 এবং 27 এরা নিঃশেষে বিভাজ্য হবে যদি তুমি এদের লসাগু করো। এদের কি করো? লসাগু করো। ওকে, এদের লসাগু করলে আমাদের এই নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তোমরা একটু সবাই ঝটপট এখানে কি করে ফেলো? লসাগুটা করে ফেলো। লসাগু করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। আমি তারপরে তোমরা বাসায় প্র্যাকটিস করে নিও। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে। অ্যান্সার হচ্ছে 540। দেখো তোমাদের অ্যান্সার মিলছে কিনা, তোমাদের অ্যান্সার মিলছে কিনা সবাই একটু বলো। সবাই একটু বলে দাও অ্যান্সার মিলছে কিনা। যদি মিলে থাকে 540, হ্যাঁ, যাদের অ্যান্সার মিলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আজকে অনেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ক্লাস করছো, তারপরে আসলে পড়াইতে গেলে তোমাদের অনেক কিছু ভালো লাগবে না, তো সেটা অবশ্যই করবা, মনোযোগ রাখার চেষ্টা করবা। একটা কোয়েশ্চেন মাস্ট আসবে ইনশাল্লাহ। আমি যা বলছি এটা একটু খেয়াল করো। এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসে। তোমাদের কোয়েশ্চেন হয় এই জায়গা থেকে, সবাই এই যে উপরের নিয়মটা, এই যে গোল্ডেন রুল আর কি বলি আমি, এইটা সবাই লিখে নাও। এই বক্সটায় প্রথম যেটা আছে সেটা সবাই লিখে নাও। সবাই একটু লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। লসাগু গসাগু থেকে এই কোয়েশ্চেনটাই বেশি আসে। গসাগু গসাগু থেকে এই কোয়েশ্চেনটা বেশি আসে। একটু নিয়মটা লিখে ফেলো। এটা নিয়মটা লিখে ফেললে তোমার জন্য ইজি হয়ে যাবে ভাইয়া। আসো একটু নিয়মটা আমরা খেয়াল করি। কি বলেছে? দুটি সংখ্যার গুণফল, এরকম প্রশ্ন আসে। তোমরা দেখবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম প্রশ্ন আসছে। সেটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল লসাগু ইনটু গসাগু। তার মানে এই জায়গাটা তোমাকে অবশ্যই কি করতে হবে? ভালো করতে হবে। এই জায়গাটা যদি ভালো না করো তাহলে কিন্তু প্রশ্ন আসলে নাও পারতে পারো। ঠিক আছে, দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু। মনে রাখবা, যদি লসাগু গসাগু থেকে কোশ্চেন আসে সেই ক্ষেত্রে এরকম দেয়া থাকবে যে দুইটি সংখ্যার গুণফল এত আছে, ধরো দুইটি সংখ্যার গুণফল আছে 100, 200, 500 এরকম দেয়া থাকবে, আর এদের লসাগু অথবা গসাগু একটা দিবে আর একটা দিবে না। সেটা তুমি বের করবে কিভাবে সেটাই আমরা দেখব। এই দুইটি সংখ্যার গুণফল যেই কথা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। দেখো, একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, তার মানে দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যার গুণফল বের করতে হলে লসাগু ইনটু গসাগু। শেষ। এই নিয়মটা পারলে তোমার জন্য একবার ইজি। আসো দেখো কি কি আছে। দুটি সংখ্যার লসাগু গসাগু এত দেওয়া আছে। তাই দেখো, প্রশ্নে গসাগু লসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তার মানে অপর সংখ্যাটি তোমার কি করতে হবে? বের করতে হবে। খুবই ইজি, খুবই মজার এবং খুবই ইজি ভাইয়া। বের করো তো তোমরা, খুব দ্রুত বের করে ফেলো। এই যে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। তাহলে দেখো আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা লিখার দরকার আছে? উপরেই করি। দেখো, দুটি সংখ্যার এখানে বলেছে, হ্যাঁ, দুটি সংখ্যার একটি সংখ্যা এটা, অপর সংখ্যাটি এটা। তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে? 24। দেখো আমরা একটু লিখি, একটি সংখ্যা আছে কত? 24। এবার আসো, গুণ অপর, যেহেতু অপরটা দেওয়া নাই অপরটা বের করতে হবে। এরপর দেখো লসাগু গসাগু। লসাগু আছে কত? 8, আর গসাগু আছে কত? 48। তাহলে এইখানে দেখো 8 এবং 48কে যদি আমরা গুণ করি, দেখো তো সবাই, 8 এবং 48কে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? 8 এবং 48কে যদি আমরা গুণ করি, এরপরে শুধু এখানে অ্যান্সার বের হয়ে যাবে? না, অ্যান্সার কিন্তু বের হবে না। অ্যান্সারের জন্য আমাদের অবশ্যই যে 24 আছে সেটা কি করতে হবে? হ্যাঁ, তার মানে এখানে বের হয় কত? 384। এইবার এই 24টা কি করতে হবে? যেহেতু এই পাশে আছে গুণ আকারে, সেই জায়গায় আমরা কি করে ফেলবো? ভাগ করে ফেলবো। কি করে ফেলবো? ভাগ করে ফেলবো। 384 ভাগ 24। তাহলে অ্যান্সারটা কি হয় ভাইয়া বলো তো?
হ্যাঁ ভাগ 24, অ্যান্সার 16। অ্যান্সার হবে কি ভাইয়া 16। তোমাদের কি বুঝাতে পেরেছি ভাই 1 নাম্বারটা? হ্যাঁ 16 নাম্বার। থ্যাংক ইউ সামিয়া, তারপর ইরশাদ জাহান, ঋতু, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করেছো। ওকে, তারপর আসো, এটা তাহলে করে ফেলো একই নিয়ম। এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এই যে এটা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 504। তার মানে গসাগু 3 হলে, গসাগু 3 আছে, গসাগু কি আছে? 3 আছে। তাহলে গসাগু যদি 3 হয় তা আমাদের লসাগু বের করতে বলেছে, একেবারে ইজি। তার মানে 504 আমরা কি করব? হ্যাঁ, এই 504 রে এই পাশে নিয়ে আসতে 3 দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার শেষ। তার মানে 168 অ্যান্সার, 168 অ্যান্সার। ওকে, এবার লাস্টেরটা তোমাদের জন্য হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট একটা, একই জিনিস, একই অঙ্ক। গসাগু লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা বের করবা। ওকে, দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো। লসাগু গসাগু হ্যাঁ শেষ করে দিব একটু পরেই, 5 মিনিটের মধ্যে শেষ করব। দেখা যায় না তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। নিয়ম একটাই, ওই নিয়মটা ফোকাস করো, এবং এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এটা করলেই অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা ওকে, গসাগু লসাগু আশা করি তোমরা পারবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করা, আমি তোমাদেরকে দুইটা অঙ্ক একটু বলে দিচ্ছি কিভাবে এই ধরনের অঙ্কগুলো অ্যান্সার করবা। এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি করতে চাও মনে রাখবা। প্রথম কথা হচ্ছে কি বলেছে? 12, 18 এবং 24, 12, 18 এবং 24 দ্বারা এখানে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কি করতে হবে একটু খেয়াল করো ভাইয়া। তোমরা এখানে কনফিউশনে পড়ে যাও যে ভাইয়া আমরা লসাগু করব না গসাগু করব। মনে রাখবা কখন লসাগু করবা কখন গসাগু করবা। যদি ক্ষুদ্রতম থাকে, এই যে দেখো ক্ষুদ্রতম থাকলে লসাগু, ক্ষুদ্রতম থাকলে কি হবে? লসাগু করবা। তার মানে এই 18, 12, 18 এবং 24 এই তিনটা লসাগু যা বের হবে, তিনটার। আচ্ছা, যারা বুঝতে পারছেন আমি আবার বলে দিচ্ছি, যদি এরকম ক্ষুদ্রতম সংখ্যা থাকে তাহলে এটাকে কি করবা? লসাগু করবা। 12, 18, 24 এর লসাগু 72 বের হয়। আর যেহেতু এখানে 72 বের হলো, এই 72 থেকে যেখানে 2 যোগ করলে এখানে আছে, তুমি 2 বিয়োগ করে দিবা, অ্যান্সার হবে কি? 70। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরেরটায়। এবার আসো, কোন ক্ষুদ্রতম সংখ্যা, নিচে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে এখানে আমরা অবশ্যই কি পাবো? ভাগশেষ 1 থাকে। তাহলে দেখো 3, 5, 6 যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তুমি কি করবা? লসাগু করবে। কি করবে? লসাগু করবে। আচ্ছা, তো লসাগুটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, লসাগু বের হয় 30। তোমরা চাইলে ইয়ে করতে পারো, এখানে লসাগু বের হয় 30। আর এখানে বলছে ভাগশেষ 1 থাকবে। ভাগশেষ 1 মানে হচ্ছে যে কি? তোমার হাতে আছে, তোমার হাতে থাকা মানে হচ্ছে কি? যোগ করে দিবা, অ্যান্সার 31। ওকে, এই ধরনের অনেক কোশ্চেন আছে, তোমরা প্র্যাকটিস করবা, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা, আশা করি অ্যান্সার করে করতে পারবা। ওকে, আচ্ছা কালকে আমার, হ্যাঁ প্রতিদিন 3টা ক্লাস, ইয়েস। এবার আসো শতকরা। আচ্ছা, আমাদের টাইম যেহেতু 1.5 ঘন্টা ছিল, আমাদের ক্লাসটা আমরা এইটাই শেষ দিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু, হ্যাঁ তোমাদেরকে একটু দেখাতে চাই শতকরার বিষয়টা একটু খেয়াল করো। শতকরা তোমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছো, বিশেষ করে আমাদের পরবর্তী ক্লাসে যখন লাভ ক্ষতি, সুদ কষা বা অন্যান্য কোয়েশ্চেনগুলো করানো হবে, সেক্ষেত্রে তোমাদের শতকরাটা কাজে লাগবে। তো শতকরাটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু জাস্ট মনে রাখবে। আর যেহেতু পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, শতকরা রিলেটেড যেগুলো আছে আজকে আমি আলোচনা করলাম না, আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেগুলো পড়িয়েছি তোমরা প্র্যাকটিস করবা ভাইয়া, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যদি তুমি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কোনো কিছুই পারবা না, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একটু চেষ্টা করো প্র্যাকটিস করার জন্য বাসায়। আর তোমাদের শ্রান্ত মনে, তোমাদের অনেকেরই হয়তো হতে পারে মন খারাপ, আমি সেই জায়গা থেকে বলবো যে ভাইয়া ঠিক আছে, সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই মন খারাপ করা কিছু নাই। আমি আজকে বেশি পড়ালো, আসলে অনেকের কনসেন্ট্রেট করা একটু কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা অনেক বেশি সময় নিয়ে পড়াবো। আর যারা ইউসিসি তো অনেকেই আছে যারা
রেজাল্ট আমাকে অনেকে ফোন দিয়েছো রেজাল্টের জন্য। তো বিষয়টা হচ্ছে যে আমি ফোন ধরতে পারছি না, তোমরা পরবর্তীতে ফোনে কথা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইউসিসির জায়গা থেকে আমরা চেষ্টা করছি তোমাদের জাহাঙ্গীরনগর বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতির জন্য ক্লাসগুলো দেওয়া, আমরা সেগুলো করছি। তোমরা ক্লাসগুলো সবাই করবে, অনেকেই আছে যারা বন্ধু বান্ধব আছে যারা ক্লাসটি করতে পারছে না, তাদেরকেও জানিয়ে দিবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের যত ভুল ত্রুটি আছে অবশ্যই ক্ষমার চোখে দেখবা। আর তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে, যে কোনো ইউনিভার্সিটির প্রাঙ্গণে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই নিজের খেয়াল নিবে এবং ভেঙে পড়বে না, সবাই ভালো থাকো। সবার পরিবারের প্রতি আমার সালাম রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।